ঘূর্ণিঝড় আইলার ক্ষতি আমরা কাটিয়ে উঠতে পারবো, কিন্তু দস্যুদের হাত থেকে আমাদের বাঁচান। 2009 সালে সুন্দরবনের নিকটবর্তী কিছু বাসিন্দা এভাবেই আহাজারি করেন সাংবাদিক মহসিনুল হাকিমের কাছে। বিষয়টি ব্যাপকভাবে নাড়া দেয় এই সাংবাদিককে। এরপর নিজ উদ্যোগে মহসিন এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে সুন্দরবন অঞ্চলের ইতিহাসের পাতায়। প্রথমবারের মতো কোনো দস্যুদল বিনা রক্তপাতে স্বেচ্ছায় নিজেদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে তুলে দিয়েছিলেন। কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন করলেন মহসিনুল হাকিম? দুঃসাহসিক সেসব গল্পই শোনাবো আজকের এই আয়োজনে। মাঝে মধ্যে একজন মানুষের কিছু পদক্ষেপই পারে বড় এক পথের সৃষ্টি করতে। দীর্ঘদিনের সমস্যাও নিরসন হতে পারে একজন ব্যক্তির নেয়া কোনো উদ্যোগে। এসবের জ্বলন্ত এক উদাহরণ সাংবাদিক মহসিনুল হাকিম। এক দশক আগেও সুন্দরবন অঞ্চলে জলদস্যুদের দৌরত্ব ছিল এলাকাবাসীর জন্য আতঙ্কের বিষয়, যা এখন শূন্যের কোটায় নেমে এসেছে। 2016 সালের 31 মে থেকে সুন্দরবনের মোট 34টি বাহিনীর দস্যু সদস্যরা আত্মসমর্পণ করেছে। এর নেপথ্যে যে একজন মানুষের অবদান অনস্বীকার্য, তিনি মহসিনুল হাকিম। ঘূর্ণিঝড় আইলার তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি খোঁজ পান জলদস্যুদের কাছে অসহায় এক জনগোষ্ঠীর। ঢাকায় ফিরে এটিএন নিউজের তৎকালীন সিইও প্রয়াত মিশুক মুনিরের অনুমতি নিয়ে জলদস্যুদের ব্যাপারে গভীরভাবে কাজ করতে থাকেন তিনি। পরবর্তী 6 বছরে মহসিন অন্তত 100 বার সুন্দরবন গিয়েছেন এই সমস্যা সমাধানের উপায় বের করতে। এ সময় তিনি প্রায় 10টির মতো জলদস্যু দলের সাথে দিনরাত সময় কাটিয়েছেন, ঘুরে বেরিয়েছেন তাদের সাথে, তাদের আস্তানায় খাবার খেয়েছেন, এমনকি কোস্ট গার্ডের গুলি থেকেও বেঁচেছেন অল্পের জন্য। তবে তার মাথায় সবসময় ছিল এইসব জলদস্যুদের থেকে কিভাবে সুন্দরবনকে মুক্ত করা যায়। জলদস্যুদের জলযানের ক্ষিপ্রতা কোস্ট গার্ড বা র্যাবের জলযানের চেয়েও বেশি। 210 হর্স পাওয়ার এবং 6 সিলিন্ডারের বোট নিয়ে তারা অপারেশন চালান, আর তাতে সাইলেন্সার লাগান। তারা চাঁদা আদায় করে সুন্দরবনের মৎস্য এলাকা ও খাল ভাড়া দিয়ে। তাদের দেওয়া টোকেন ছাড়া জেলেরা সাগর পাড়ে মাছ ধরতে পারে না। যারা এর ব্যতিক্রম ঘটান তাদের অপহরণ করে মুক্তিপণ আদায় করেন তারা। একসঙ্গে 50 থেকে 60 জন জেলেকেও তারা অপহরণ করে নিয়ে যান আস্তানায়। মহসিন যমুনা টিভিতে তাদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদন শুরু করেন। তুলে ধরেন তাদের অত্যাচার ও নিপীড়নের কাহিনী, তুলে ধরেন সাধারণ মানুষের কান্না। আর একের পর এক প্রতিবেদন প্রচারের পর সুন্দরবন এলাকার সাধারণ মানুষের কাছে যেমন মহসিন পরিচিত হয়ে ওঠেন, তেমনি জলদস্যুরাও তাকে চিনে ফেলেন। তাদের মোবাইলে মহসিনের প্রতিবেদন ঘুরতে থাকে। মহসিন বলেন, এসব করতে করতে পুরো সুন্দরবন আমার নিজের বাড়িঘরের মতো হয়ে ওঠে। আমি জেনে যাই দস্যুরা কখন কোন এলাকায় থাকে, তাদের চলাফেরা, গতিপথ, লোকালয়ে তাদের আবার সবকিছুই আমার জানা হয়ে যায়। সুন্দরবনে একবার জলদস্যুর সামনে পড়ার পরও তারা আমাকে ছেড়ে দেন। আমার পরিচয় জানলে তারা আমাকে চিনে ফেলে। তবে মধ্যস্থতাকারী হওয়ার সহজ ছিল না মহসিনের জন্য। এর জন্য সবার আগে যা অর্জন করতে হয়েছে তা হলো উভয় পক্ষের বিশ্বাস। সাংবাদিক হয় সরকার পক্ষ ও স্থানীয় প্রশাসনের দিক থেকে সেই সমর্থন পাওয়া তুলনামূলক সহজ ছিল, কিন্তু বনদস্যুদের ক্ষেত্রে এটি ছিল ব্যতিক্রম। এর জন্য মহসিনকে প্রথমত তাদের মানসিকতা বুঝে সেভাবে চলতে হয়েছে। মহসিন বনদস্যুদের সঙ্গে শুধু নয়, তাদের পরিবারের খোঁজ খবরও নিতেন। এসব কাজের মাধ্যমে মহসিন একটি বার্তা সবসময় দিতে চেষ্টা করেছেন, তোমাদের ক্ষতি করব না, আত্মসমর্পণের সর্বাত্মক সহযোগিতা করব। মহসিনুল হাকিম বলেন, দস্যু বাহিনীর সঙ্গে কথা বলে বুঝলাম তারা ভালো নেই। আবার এটি ছিল ওয়ান ওয়ে রোডের মতো, ওখানে গেলে ফেরার উপায় নেই। আমি তাদের আশ্বস্ত করি, আত্মসমর্পণ করার পর বাসায় থাকো, জেলে থাকো বা জামিনে থাকো, ঘুমাতে অন্তত পারবে। এত টাকা কামানোর পরও সন্তানকে দেখতে পাও না, শান্তিতে ঘুমাতে পারো না। তারা তখন আমার কথায় আশ্বস্ত হতো। যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচার হওয়ার পর র্যাবের শীর্ষ পর্যায় থেকে যোগাযোগ করা হয় সাংবাদিক মহসিনের সঙ্গে। এরপর মহসিনের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারপরই ঘটনা দ্রুত এগোতে থাকে। র্যাব 8-এর তৎকালীন মেজর আদনান কবির ক্যাডেট কলেজের ছাত্র, আর সাংবাদিক মহসিনও পড়াশোনা করেছেন ক্যাডেট কলেজে। তাই দুজনের চিন্তা ভাবনা সহজেই মিলে যায়। চলতে থাকে দস্যুদের আত্মসমর্পণের কাজ। এর মধ্যে মহসিন আবার সুন্দরবনে গিয়ে দস্যুদের কাছ থেকে আত্মসমর্পণের লিখিত আবেদন নিয়ে আসেন। মহসিন বলেন, বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাটা নিশ্চিতভাবে এক বড় অর্জন। তবে এটা শুধু আমার একার কৃতিত্ব নয়, পারিপার্শ্বিক আস্থা এবং আরো অনেকের সহযোগিতা ছিল বলেই তা সম্ভব হয়েছে। প্রথম যখন একটা দস্যু দল আত্মসমর্পণ করলো, তখন এক অন্যরকম অনুভূতি কাজ করেছে। পরেরগুলোর ক্ষেত্রে বাড়তি কোনো অনুভূতি ছিল না। মনে হচ্ছিল আমরা খুব সুন্দরভাবে এগোচ্ছি, একদিন গোটা সুন্দরবন দস্যু মুক্ত হবে। কিন্তু তা যখন সম্ভব হলো, তখন আমি খুব উল্লাসিত ছিলাম না। আরেক চিন্তায় পড়ে গেলাম, এটা ধরে রাখাটা তো এক বড় চ্যালেঞ্জ। আমি একজন সাধারণ মানুষ, আমার তো কোনো ক্ষমতা নেই। আমার জায়গা থেকে আমি এটা ধরে রাখার জন্য ফলো আপ করে গিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা আমার দায়িত্ব। কথাগুলো সেই মানুষটির যার মধ্যস্থতায় স্বাভাবিক জীবনে ফিরেছে সুন্দরবনের 34টি দস্যু বাহিনী। দস্যুরা একবার সুন্দরবনের আস্তানায় মহসিনকে হরিণের মাংস খাওয়াতে জীবন্ত হরিণ ধরে আনেন। তারা ভেবেছিলেন মহসিন খুশি হবেন, কিন্তু তাদের সে উৎসাহে পানি ঢেলে দেন মহসিন। হরিণ ছেড়ে দিতে বলেন। তারা বুঝতে পারেন সাংবাদিক মহসিন কোনো বেআইনি কাজে অংশ নেবেন না। বনের হরিণ বনেই ছেড়ে দেন তারা। মহসিন বলেন, আমি সবসময় মাথায় রেখেছি আমি সাংবাদিক, আর এটাই আমাকে পথ দেখিয়েছে। আমি সাধারণ একজন মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী আর জলদস্যু সব পক্ষেরই আস্থা অর্জন করতে পেরেছি।